কাল ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংকটে প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত বললেন ওবায়দুল কাদের। রাঘব বোয়ালদের লুটপাটের বাজেট মন্তব্য ফখরুলের। এবং আইসিসি টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন সরকার প্রধান। আগামীকাল রোববার উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদীর অভিষেক আয়োজনে। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মোদী। অনুষ্ঠানে যোগদান শেষে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ভারতীয় প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এছাড়া সফরকালে বিভিন্ন দাপ্তরিক কার্য সম্পাদন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন বাংলাদেশের সরকার প্রধান। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। সরকারের নানামুখী সেবা উন্নয়নমূলক কর্মকাণ্ডে লায়ন সদস্যদের সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের ৩৭তম বার্ষিক কনভেনশন ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপ্রধান বলেন, বেসরকারি সেবামূলক সংস্থা হিসেবে পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আরও বেশি অবদান রাখবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানব কল্যাণ ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে লায়ন্স ক্লাব দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, দুস্থ অসহায় মানুষের সহযোগিতা, ছিন্নমূল মানুষের পুনর্বাসন, শিক্ষা সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযান সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন। পরিবেশ, জলবায়ু, স্যানিটেশন, প্রজনন, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও সামর্থ্য দুটোই আছে। সমাজের সচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনারা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে আত্মমানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। এবার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। আন্তর্জাতিক সংকটের মাঝে প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এ বাজেটে মানুষের মৌলিক চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে। শীঘ্রই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে বলেও জানান তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। গেল ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক সংকটকালে এই বাজেট গণমুখী ও বাস্তবসম্মত। প্রায় ৮ লাখ কোটি টাকার এই বাজেট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। বিগত বছরগুলোতে প্রতি বছর এই বাজেটের আকার 12 থেকে 14% হারে বৃদ্ধি পেয়েছে। বাজেটে কালো টাকা সাদা করার ব্যাখ্যাও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায়
অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা বছরের সেরা কৌতুক। দুর্নীতিতে 5 বার তারা বিশ্ব চ্যাম্পিয়ন। যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে, এটা এই বছরের সেরা যুগ। সব চ্যালেঞ্জ অতিক্রম করে আওয়ামী লীগ দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শীঘ্রই দ্রব্যমূল্য কমিয়ে আনবে সরকার। আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাঘব বোয়ালদের লুটে পুটে খাওয়ার জন্যই এবারের বাজেট করা হয়েছে। আওয়ামী লীগ নিজেরাই এই দুর্নীতির সাথে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জেএসডির আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুলের অভিযোগ, ইতিহাস ও স্বাধীনতা বিকৃতি করেছে আওয়ামী লীগ। যারাই স্বাধীনতায় অবদান রেখেছে তাদের অস্বীকার করছে তারা, যা অকৃতজ্ঞতার পরিচয়। তিনি বলেন, দেশে অস্তিত্ব সংকটের মুখে এই সময় সবাইকে দোষ ত্রুটি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আপনারা এই মাছের টোপ দিয়ে কাজে ধরেন এবং আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান। সকালে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। নাইমুল ইসলাম খান বলেন, জ্ঞান মেধা দিয়ে প্রধানমন্ত্রীকে কাজে সহায়তা করার চেষ্টা করবেন তিনি। দেশবাসীর কাছে যেন সরকার প্রধানের কাজগুলো পৌঁছায়, সেটাই তার লক্ষ্য হবে। এ সময় তিনি আরো বলেন, সম্মিলিতভাবে চেষ্টা করলে দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। বাংলাদেশের উন্নয়নের সার্বিক চিত্র পুরো বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করবেন বলেও জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার জ্যেষ্ঠ সাংবাদিক ও আমাদের নতুন সময় পত্রিকার এমিরেটাস সম্পাদক নাইমুল ইসলাম খানকে চুক্তিভিত্তিক প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার ভিন্ন প্রসঙ্গ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেনের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছে। আহত হয়েছেন নারীসহ 12 জন। নিহতের স্বজনদের দাবি, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানের সমর্থকদের গুলিতেই নিহত হয়েছেন দিন ইসলাম। অভিযোগ করেন পুলিশের নির্বিকার থাকার নিয়েও। তবে এসব অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রূপগঞ্জে জমির ব্যবসা ও এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে কায়েতপাড়ার সাবেক ইউপি সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশাররফ হোসেনের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে গত 3 দিন ধরে নাওড়া এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। পরের সন্ধ্যায় তার সংঘর্ষ জড়ান বলে জানান স্থানীয়রা। আমি কিছু চাই না, আমার বাবার আমার আইলে দেন, আমার বাবা আমার মাকে ডাক দিব, আমি যাবো আমি যাবো এই দেশে থাকতাম না। আমি ওরা বাহিনী লয়ে মিজানে সরাসরি গুলি করে আমার পোলার মেরে লেছি উদাহুদি। আমি প্রশাসনের সূক্ষ্ম বিচার চাই। এই যে রফিক আর মিজান শফিক আর এই যে জসু, ওরা কি কমু এই দেশটা কি যে করতে চায় ওরা। ছেলেটাকে আপনারা দেখেন কিভাবে তার বুকে, পেটে, নাভির নিচে, বুকের মাঝে 8টা গুলি করেছে। রফিকের নির্দেশে রফিকের গানম্যান আলদ্দি গুলি করেছে। রফিক থেকে পিস্তল নিয়ে গুলিটা করেছে। তারা বাড়ি থেকে বাড়িতে পারে না, চারিদিকে ওরা মহড়া দিতেছে। আমি জানি আন্ডা রফিক বলতেছে। এখন আলেকের নির্দেশে, জসুর নির্দেশে তারা আমাদের পরিকল্পনাভাবে আমাদের হত্যার উদ্দেশ্যে এই গুলিবিদ্ধ করেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দিন ইসলাম নামক একজনের মৃত্যু হয়, আহত হয় বেশ কয়েকজন। নিহতের স্বজনদের দাবি, উপজেলা ভাইস চেয়ারম্যানের সমর্থকরাই গুলি করে হত্যা করেছে দিন ইসলামকে। মেম্বারের বাউন্ডারি ভাঙ্গিয়া তারপরে সরাসরি
রফিক অর্ডার দিছে, হ্যাঁ এই আলুদ্দি রফিকে মিজান এরপরে জোশু আলেক ওরা সপ্তাহে একসাথে স্পটে রফিক অর্ডার দেওয়ার পরে আলুদ্দি রফিকের গান দিই ডাইরেক্ট সরাসরি আমার আপন বাতিজা, আমরা দুইটা ভাই, আমার এক ছেলে, আমার ভাইয়ের এক ছেলে, আমার ছেলে গুল্লি খাইছে, এনো খাইছে গুল্লি, এনো খাইছে গুল্লি, এনো খাইছে গুল্লি। মারা গেছে এদিকে এই ঘটনা ঘটার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে ধাওয়া দেয় পুলিশ। পরে তারা ছত্রভঙ্গ হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান এই কর্মকর্তা। প্রশাসনের সামনে এটা ভুল কথা, আমরা আসার সাথে সাথে আমরা আমাদের 12 রাউন্ড গুলি ব্যবহার করেছি পরিস্থিতি সামাল করতে, এবং আমরা আসার সাথে সাথে এই পরিস্থিতি উইদিন ফিউ মিনিটস যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আর হতাহতের যে ঘটনা আমরা আসার আগেই ঘটনা ঘটেছে। এশিয়ান নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। আইসিসি টি-20 বিশ্বকাপের শুভ সূচনা করল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে টাইগাররা। ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 124 রান করে শ্রীলঙ্কা। জবাবে 1 ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নাজমুল শান্তর দল। ম্যাচ সেরা হয়েছেন রিশাদ হোসাইন। টাইগারদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রিহাত মাহমুদ। গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ঝোড়ো সূচনা এনে দেন প্রাথম নিশাঙ্কা। তার কল্যাণে পাওয়ার প্লেতে লঙ্কানরা 2 উইকেটে তোলে 53 রান। এর মাঝে কুশালকে 10 রানে তাসকিন ও কামিন্দুকে 4 রানে আউট করেন মুস্তাফিজ। ব্যক্তিগত 47 এরপর রিঙে যায়। স্লগ ওভারে মুস্তাফিজ, তাসকিন ও তানজিমের নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেটে 124 রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস। মুস্তাফিজ ও রিশাদ নেন 3টি করে উইকেট। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। শূন্য হাতে ফেরে 3 রানে সাজঘরে ফেরান তুষারা। দলীয় 28 রানের মাথায় অধিনায়ক শান্ত আউট হলে ব্যাটিং বিপর্যয়ে শঙ্কা জাগে। তবে চতুর্থ উইকেটে লিটন দাস ও চলে আসে রিহাদ মাহমুদ। এশিয়ান টেলিভিশন। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো 77 ফিলিস্তিনি নিহত। প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 36,730 জনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, যদি কোনো ফেডারেশন কোনো ধরনের খেলাধুলা করতে চায় তাহলে ডিএনসিসি অর্থ দিয়ে সহায়তা করবে। সকালে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বাইসাইকেল র্যালি অনুষ্ঠানে কথা বলেন তিনি। মেয়র বলেন, মন, দেশ ও শহরকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তরুণ সমাজকে মাদকমুক্ত করতে নিয়মিত খেলাধুলা প্রয়োজন। তিনি আরও বলেন, রাস্তায় যানজটের কারণে বাচ্চারা সাইকেল নিয়ে বের হতে ভয় পায়। তাই সাইকেলের জন্য আলাদা লেন হলে তা সবাইকে মেইনটেইন করার আহ্বান জানান। বলেন, রাজধানীতে সাইকেল লেন তৈরিতে কাজ করছে সিটি কর্পোরেশন। এছাড়া মাসে 2 দিন সাইকেলিং এর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আমি ঘোষণা দিতে চাই, এবার সারা বাংলার খবর। জয়পুরহাট পৌরসভার ড্রেনের পানির কারণে মাঠের কয়েকশো বিঘা 3 ফসলি জমি হুমকির মুখে। কৃষকদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দূষিত পানিতে তাদের ধান পচে নষ্ট হয়েছে। পৌরসভার উদাসীনতায় বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। ফসল ঘরে তুললেও লোকসানে পড়েছেন তারা। তবে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর সংশ্লিষ্টরা। সেলিম রেজার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুপ্রীতি আদিত্য। বিগত সময়ে জয়পুরহাট পৌরসভার 5 নং ও 6 নং ওয়ার্ডের কয়েকশো বিঘা 3 ফসলি জমিতে ধান, আলু, সরিষা সহ বিভিন্ন সবজি উৎপাদন করতেন স্থানীয় কৃষকরা। কিন্তু প্রায় 10 বছর ধরে এই জমিগুলোতে আর চাষ করা হয় না 3 ফসলি ফসল।
পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরের ড্রেনের ময়লাযুক্ত দূষিত পানি ফসলের মাঠে ছেড়ে দেয়া হয়। এতে করে শুধু ইরি বুড়ো ধান চাষ করা হলেও অন্য ফসল চাষ করতে পারছেন না কৃষকরা। গোটা 6 নম্বর ওয়ার্ডের পানিটা আমাদের এই এলাকায় ঢোকে। প্রায় 10 বছর থেকে প্রায় 1.5 থেকে 200 বিঘা জমির কোনো আবাদ আমরা পাই না। আমরা গত 10 বছর থেকে কোনো প্রকার ফসল পাই না। যদি কোনোভাবে ইরির ধান একটু লাগাই, কাটার সময় যায় কাটতে পারি না। পৌরসভা বাঁচুক, 10টা লোক জনগণ বাঁচুক, আমরা বাঁচি, এখান থেকে আমাদেরকে উদ্ধার করে। কৃষকের ধানের ক্ষতি হয়েছে জানিয়ে দ্রুত ড্রেন নির্মাণ সহ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় পৌর কাউন্সিলর। কৃষকদের ক্ষতি থেকে রেহাই পাওয়ার জন্য উনি অলরেডি প্রকল্প গ্রহণ করেছেন এবং যে প্রকল্পটি অলরেডি টেন্ডারের প্রক্রিয়াধীন আছে। এটা ক্ষয়ক্ষতি নিরসন করার জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। ড্রেন এবং বাইপাস রাস্তা, এই রাস্তা সহ আমাদের ড্রেনটা হলে ধানশিরা মাঠের এই সমস্যাটা থাকবে না। সরকারের উন্নয়ন প্রকল্পের 1 ইঞ্চি কৃষি জমিও না ফেলে রাখার নির্দেশনা থাকলেও পৌরসভার উদাসীনতায় শত শত বিঘা জমির ফসল নষ্ট হওয়ায় কাঙ্ক্ষিত খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এবার ঈদুল আজহার প্রস্তুতির খবর। ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা। তবে এবার কোরবানির পশুর হাট কাঁপাবে শাহজাদপুরের নাতিবাবু। 43 মণ ওজনের এই বিশাল আকৃতির গরুটির নাম খামারি ঠান্ডু প্রামাণিক রেখেছেন নাতিবাবু। খামারি বলছেন ভারতীয় গরু না আসলে লাভের আশা তার। শাহজাদপুর থেকে মোহাম্মদ ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। কুরবানির ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। তবে এবার সবার নজর কেড়েছে ঘোড়াশাল গ্রামের 43 মণ ওজনের নাতিবাবু। উপজেলার খামারি ঝান্ডু প্রমাণিক শখের বশে গরুর নাম রেখেছেন নাতিবাবু। নাতিবাবুকে বড় করেছেন প্রাকৃতিক খাবার দিয়ে। তবে শেষ মুহূর্তে ভারতীয় গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা তার। এই গরুটা আমি 4 বছর আগে শখ করে কিনছিলাম। কেনার পরে 4 বছর আমি লালন পালন করলাম। এই গরু শখের বস্তু, আমি এর নাম রাখছি নাতিবাবু। এর গড় ওজন হচ্ছে 43 মণ, কষাইয়ের ওজনে 28 মণ ওজন আছে। আর এর ব্যাপারী পত্র আসতেছে, দাম হাঁকাচ্ছে, কেউ 11, 12, 12.5 পর্যন্ত হচ্ছে। আমি আশাবাদী 15 লক্ষ টাকা হইলে আমি গরুটা ছেড়ে দেব। আমি আজ থেকে 4 বছর 4.5 বছর হলে গরু লালন পালন করতেছি এবং ভুসি যেটুকু খাদ্য এটুকু খাইতেছি, অবৈধ খাদ্য আমরা কোনদিন খাওয়াই না। এদিকে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু মোটা তাজাকরণে পরামর্শ সহ নিয়মিত উঠান বৈঠক করছেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা প্রাণী সম্পদ অফিস থেকে বিনামূল্যে তাদেরকে তরকা এবং খোরা রোগের ভ্যাকসিন দিয়ে থাকি এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। আর তারা যেন নিরাপদ খাদ্য খাওয়ায় এবং সেই সাথে বর্তমান সময়ে সবচেয়ে কম দামের উৎকৃষ্ট খাবার সাইলেজ যেন গরুকে খাওয়ায় মোটা তাজা করে, এই বিষয়গুলো আমরা সবসময় খামারিদের পাশে থেকে পরামর্শ দিয়ে থাকি। খামারি ঝান্ডু প্রমাণিক নাতিবাবুর দাম হাঁকিয়েছেন 15 লাখ টাকা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদে ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত প্রসঙ্গ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৬,৭৩০ জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮৩,০০০-এর বেশি ফিলিস্তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৭৭ জন নিহত এবং আরও ২২১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। Violations against children during armed conflict. The designation part of an ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা সঙ্গীত একাডেমি। সকালে রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু বলেন, ৬ দফা ছিল শোষণের বিরুদ্ধে বাঙালির সাহসী উচ্চারণ। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ৬ দফা ছিল এই দেশের গণমানুষের মুক্তির আন্দোলন, যা পরে এক দফায় পরিণত হয় স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। এ সময় উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী মাহবুবুর রহমান, ঢাকা সঙ্গীত একাডেমির সভাপতি রোজান ইসলাম দিলীপ সহ অনেকে। পুলিশ পরিবারের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ উদযাপন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। সকালে রাজধানীর পুনাক ভবনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে পুলিশ পরিবারের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় ৪৫ জন মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে মেধা যাচাই করে ২৭ জনকে সম্মাননা প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পুনাক সদস্য জাকিয়া সুলতানা, সাধারণ সম্পাদক নাসিম আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার তৈয়বা মুসারাত জাহান চৌধুরী। চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে আল হেকমা ইন্টারন্যাশনাল বার্ষিক গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নগরীর মৌলভীপুকুর পাড়ে স্কুলের স্থায়ী ক্যাম্পাসে অধ্যক্ষ কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা ও স্কুলের সেক্রেটারি শফিউল আজম। এ সময় কেজি ও দ্বিতীয় বর্ষের কোমলমতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়। স্কুলের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষণীয় ইসলামিক ডিসপ্লে প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। আবারও খেলার খবর। আইসিসি টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৮৪ রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। গায়ানায় আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে আফগানরা। উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন জাদরান ও গুরবাজ। ব্যক্তিগত ৪৪ রানে ম্যাট হেনরির বলে জাদরান বোল্ড হলে ভাঙে জুটি। সঙ্গী না পেলেও অনবদ্য এক 50 তুলে নেন গুরবাজ। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন তিনি। জবাবে ব্যাটিংয়ে নেমে রশিদ খানের ঘূর্ণি ও ফারুকের পেস তোপে চুরমার হয়ে যায় কিউই ব্যাটাররা। এই দুই বোলার মিলেই তুলে নেন ৮ ব্যাটসম্যানকে। সমান ৪টি করে উইকেট নেন তারা। এই জয়ে বিশ্বকাপের টানা দ্বিতীয় জয় তুলে নিল আফগানিস্তান। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। কাল ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ। অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংকটে প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত বললেন ওবায়দুল কাদের। রাঘব বোয়ালদের লুটেপুটের বাজেট মন্তব্য ফখরুলের। এবং আইসিসি টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন।
এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।